আমার স্বামী বাড়িতে ছিল না, তাই আমি চাকরের ঘরে গেলাম। চাকরের সাথে ঘুমানোর সাথে সাথে চাকর এমন কাজ করল যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল, কারণ আমার স্বামী তো চাকরের সাথে। এই যুবক খুব হট দেখতে, যাকে আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম। এই যুবককে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গেছি। এই যুবকটি যেন স্বর্গের রাজপুত্র, সৌন্দর্যে ভরপুর। আমি ভুলে গেছি যে আমার কিম্ভূত স্বামীও ওর পাশে দাঁড়িয়ে আছে। আমার স্বামী আমার হাত ধরে নাড়ালে আমি চমকে উঠি। আমার স্বামী বলল, কি ব্যাপার, পিছনে সরো, রহিমকে ভিতরে ঢুকতে দাও। রাম 2 বছরের যুবক। আমি সরে দাঁড়ালাম। আমার স্বামী রামকে নিয়ে ভিতরে ঢুকল। আমি মনে মনে ভাবছি, কেন আমার স্বামী একে সঙ্গে সঙ্গে করে নিয়ে এসেছে। আমাকে ওড়না ছাড়া দেখে আমার স্বামী আমার দিকে চোখ বড় বড় করে তাকাল। আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম। বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। সেজন্যই আমি বাড়িতে ওড়না পরতাম না, কিন্তু যখন তাকে ওরকম চোখ করে তাকাতে দেখে আমি বুঝতে পেরে যাই যে আজ তার সাথে অন্য পুরুষও আছে। তাই সাথে সাথে ওড়নাটা চেয়ারে থেকে নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। কিন্তু রাম আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। এখানে আসার পর থেকেই চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, কে এটা? সে বলতে লাগলো, এ সহায় সম্বলহীন, কিন্তু এ সৎ এবং ভদ্র, সেজন্যই আমি একে বাড়িতে কাজের জন্য এনেছি। এ তোমার সাথে ঘরের ছোটখাটো কাজ করে দেবে। যদিও আমার স্বামী এক যুবককে ঘরে এনেছে শুনে আমার খারাপ লাগার কথা ছিল, কিন্তু আমার খারাপ লাগেনি। কেন জানি না, আমার স্বামীর এই সিদ্ধান্তে আমি ভিতরে ভিতরে খুব খুশি হয়েছি। তাই বললাম, এটা তুমি খুব ভালো করেছ, কারণ ঘরের কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যায়। তারপর যখন বাজার থেকে জিনিস কিনে আনতে হয় তখন তো ক্লান্ত হয়ে পড়ি। আমার স্বামী বলল, তাই তো একে এনেছি, যাতে তোমাকে বাইরে যেতে না হয়। বাইরের সব কাজ একে দিয়ে করিয়ে নিতে পারবে এবং বাড়ির ছোটখাটো কাজও এ করে দেবে। আমাদের বাড়িটা ছোট, তাই বাড়িতে চাকরের থাকার জন্য আলাদা ঘর ছিল না। কিন্তু আমার স্বামী এই ছেলেটির জন্য বাড়ির স্টোর রুম খালি করে দিয়েছে। আমার স্বামী সেখানে একটা খাট এনে রেখেছে এবং ফ্যানও লাগিয়েছে। আমার স্বামী একটি প্লেটে খাবার নিয়ে স্টোর রুমে ওকে খেতে দিয়ে এলো। আমার স্বামী আমাকে বলল, যখন কোনো কাজ থাকবে না তখন একে বাড়ির ভিতরে বেশি ঘোরাঘুরি করতে দেবে না, একে স্টোর রুমেই থাকতে বলবে। আমি বললাম, ঠিক আছে। কেন জানি না, আমার ভেতরে একটা অদ্ভুত চিন্তা ভাবনা আসে, ফলে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে রামের মুখ। কেন জানি না, তবে আমার মন চাইছিল রাতটা তাড়াতাড়ি কাটুক আর আমার স্বামী তার কাজে চলে যাক, আর আমি এই রামকে মন ভরে দেখি, যাকে এক পলক দেখেই আমি পাগল হয়ে গেছি। যতটা সুন্দর এই যুবক ছিল, আজ পর্যন্ত কোনো মেয়ের মুখও এত সুন্দর দেখিনি। এই কথাটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম যে এ কেমন অদ্ভুত ছেলে, যে একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না। পরের দিন খুব ভোরের ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করছিলাম, এমন সময় আমার স্বামী স্টোর রুমের দরজায় টোকা দিলে যুবকটি বেরিয়ে আসে। আমার স্বামী ওকে বলল, বাজার করে এনে মালকিনের সাথে প্রয়োজনীয় কাজ করে নাও, তারপর আমি তোমাকে দোকানে নিয়ে যাব। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন আমার স্বামী একে দোকানে নিয়ে যাবে। সে তো একে ঘরের কাজের জন্য নিয়ে এসেছে। আমি অমলেট তৈরি করা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে বললাম, একে কোথায় নিয়ে যাবে? একে তো ঘরের কাজের জন্য এনেছ, তাই না? আমার কথা শুনে আমার স্বামী প্রথমে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, তারপর বলল, সারাদিন এখানে এ কি করবে? এখনো 1 ঘন্টা বাকি আছে, তুমি যে যে কাজ করতে চাও করিয়ে নাও। তারপরে একে আমি আমার সাথে দোকানে নিয়ে যাব, আর একেবারে রাতে আমার সাথে ফিরবে। তারপরে রাতেও তোমার যে যে কাজ বাকি থাকবে এটা করে দেবে। কথাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমি ঘরে এসে নাস্তা রেডি করলাম, আর যুবকটিও রান্নাঘরে এসে বলল, দিদি তোমার কোনো কাজ থাকলে বলো। আমি ছট করে ওর দিকে ঘুরে তাকালাম, ও এখনো মাথা নিচু করে কথা বলছিল। ওর দিদি বলা শুনে আমার শরীরে আগুন ধরে গেল। এটা সত্য যে আমি ওর চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু দিদি তো মোটেও না। আমি বললাম, দেখো, আমার নাম সুদীপা, আমাকে সুদীপা বলেই ডেকো। আমার এত বয়স হয়নি যে আমাকে দিদি বলে ডাকবে।
আমি খুব খুশি মনে ওকে এই কথাটা বললাম। তারপর হালকা রাগ দেখিয়ে বেসিনের মধ্যে বাসনগুলো রাখলাম আর ওকে বললাম বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে যাবে। এই বলে আমি বেরিয়ে এলাম। আমার স্বামী রেডি হচ্ছিল। রেডি হয়ে নাস্তা করতে করতে রাম সব কাজ করে ফেলল। বাজার থেকে জিনিসও নিয়ে এসেছিল, তাই কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ওকে দোকানে নিয়ে গেল। কেন জানি না আজকে দিনটা খুব কষ্টে কাটিয়েছি, মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাতে থাকলাম, যদিও প্রতিদিন আমার সময় দেখতে দেখতেই কেটে যেত, কারণ ঘরের কাজেই সারাদিন ব্যস্ত থাকতাম, তাই মনে হতো দিনটা খুব তাড়াতাড়ি কেটে গেল। কিন্তু আজ যেন সময় কাটতেই চাইছে না। এই অস্থিরতায় খুব কষ্ট পাচ্ছিলাম। বারবার আমার ওই যুবকের কথা মাথায় আসছিল। আমার স্বামীর রাতে আসার সময় হওয়ার আগেই আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভালো পোশাক পরে মেকআপ করলাম, এমনকি চুলও ছেড়ে দিলাম। যদিও আমার বিয়ে হয়েছে 7 বছর, আমি কখনই আমার স্বামীর জন্য এভাবে সাজিনি। বিয়ের প্রথম 1 মাস নিজেকে সুন্দর করে সাজাতাম, এরপরে আমি ঘরের কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে সাজার কথা মাথাতেই আসতো না। কিন্তু আজকে কেন জানি না আমার নিজেকে সুন্দর করে সাজাতে মন চাইল। আমাকে সবাই সুন্দরীই বলতো, বয়স প্রায় 30 হলে কি হবে। আমার সুন্দর চেহারার কারণে বেশিরভাগ লোক আমাকে অবিবাহিত বলেও মনে করত। আমি যখনই আমার স্বামীর সাথে কোথাও যেতাম, সবার অবাক চোখ আমার দিকে আটকে থাকত। কারণ আমার স্বামীর চেহারা মোটেই ভালো না, তার বিশাল বড় ভুঁড়ি এবং হাইটও কম। আর আমি সুন্দরী, সেজন্যই আমার চাকরের চেহারা দেখে আমার চাপা বাসনা মনের ভেতরে লাভার মতো ফুটে উঠল। রাতে আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু আমার চোখ শুধুমাত্র রামের দিকে। আমি অনেক কষ্টে সারাটা দিন পার করেছি, কিন্তু ও একটা অদ্ভুত ছেলে, কারণ ও আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। আর এটা আমাকে ভিতর ভিতর আরও অস্থির করে তুলল। কিন্তু আমার স্বামী আমাকে দেখে খুব খুশি। খাওয়া দাওয়ার পর বলল, সুদীপা, চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমি তো তার জন্য সাজিনি। যার জন্য এত কষ্ট করে সাজলাম, সে আমার দিকে একবারও চোখ তুলে তাকালো না। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক এবং আমাকে দেখার পর ও অবাক হোক, কারণ আমিও দেখতে কম সুন্দরী না। কিন্তু ও তো সোজা স্টোর রুমে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি কোথাও যেতে পারবো না। এই বলেই আমি আমার রুমে চলে এলাম। দুঃখে চুড়িগুলো খুলে সামনের ড্রেসিং টেবিলে রাখলাম এবং মেকআপ তুলে কাপড় পাল্টে ফেললাম। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে এই ছেলেকে আকৃষ্ট করব। আমার মাথায় একটা আইডিয়া এলো, তাই আমার স্বামীর ওঠার আগেই আমি ছাদে চলে গেলাম। ভিজে কাপড় শুকাতে দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে পা মুড়িয়ে নিলাম, আর ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেলাম, আর আমার পা বাজেভাবে মচকে গেল। যা ভেবেছিলাম ঘটনাটা তার উল্টো ঘটে গেল। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার স্বামী এবং রাম দুজনেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল। আমার স্বামী আমাকে ছাদে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম আমার পা ভেঙে গেছে। সে আমাকে হাত ধরে দাঁড় করানোর চেষ্টা করলে আমি চিৎকার করে উঠলাম। আমি সত্যি সত্যি আমার পায়ের একটা হাত ভেঙে নিয়েছি। আমার স্বামী আমাকে কোলে উঠিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে বললেন যে আমার পায়ের হাত ভেঙে গেছে, তাই পায়ের উপর প্লাস্টার লাগানো হলে আমাকে বাড়িতে এনে বিছানায় শুইয়ে দিল। আমার স্বামী টেনশনে পড়ে গেলেন এবং বললেন, এখন আমি কিভাবে দোকানে যাব? রামকে দোকান চালাতে পাঠিয়ে দেই। তারপরে আবার বললেন, রামের দোকানে যাওয়া কদিনই বা হলো, ও কি দোকান চালাতে পারবে? আমি আমার স্বামীকে বললাম, তুমিই দোকানে যাও, রামকে এখানে রেখে যাও। আমার কিছুর দরকার হলে ওকে বলে দেব। আমার স্বামীও রাজি হয়ে নিজের কাজে চলে গেল। আমি মনে মনে খুব খুশি, যদিও আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল, আমি পা নড়াচড়া করতেও পারছিলাম না। কিন্তু আমার মনে শান্তি ছিল। স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমি রামকে ডাকলাম এবং ওড়না খুলে সামনের সোফায় ফেলে দিলাম। রাম আমার রুমে ঢোকার সাথে সাথেই নিচের দিকে তাকিয়ে বলল, বলুন। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক, তাই আমি ওকে আমার কাছে আসতে বললাম। রাম আমার কাছে এসে জিজ্ঞেস করল, বলুন কি বলবেন? আমি রান্না করতে পারি, তাই রান্না করে ফেলেছি। রান্নাঘর এবং ঘরও পরিষ্কার করে ফেলেছি। আমি ওকে বসতে বললাম। এটা শুনে ও আমার দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল আর 3-4 পা পিছিয়ে গেল আর বলল, কিছু লাগলে বলুন।
ওর এই কথা শুনে আমি ওর উপর রেগে গিয়ে বললাম, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আর রুমে বসে বোরিং হচ্ছি, বাইরে বেলকনিতে বসবো, আমাকে ধরে বাইরে নিয়ে বসিয়ে দাও। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, কিন্তু ও এই কথা শুনে চমকে উঠে বলল, আমি এই কাজ করতে পারবো না। রাতে স্যার এলে তবেই বের হতে পারবেন। এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমার খুব রাগ হচ্ছিল যে ও নিজেকে কি ভাবে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, ও ততই আমার থেকে দূরে পালাচ্ছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম যে আমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। অমনি সাথে সাথে ইচ্ছা করে এমনভাবে চিৎকার শুরু করলাম যেন আমি পড়ে গেছি। আমি খাট ধরে কোনোরকম মাটিতে বসলাম এবং এমন ভাব করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি। রাম রুমে ঢোকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে লাগলাম। ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে ওকে বাধ্য হয়ে আমাকে ধরে উঠাতে হলো। যখন ও আমার হাত এবং কোমর ধরে আমাকে উঠানোর চেষ্টা করল, তখন আমার হৃদয় ধুকধুক করতে লাগলো। আমি খুব খুশি, আমি তো এটাই চেয়েছিলাম। ও আমাকে বিছানায় বসিয়ে দিল। তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে লাগলাম। আমি ওকে বারবার ডাকতাম, আর ও আমাকে সাহায্য করতে বাধ্য হতো। আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক। যখন কোনো পুরুষ একজন মহিলার এত কাছাকাছি থাকে, তখন তার মনে কিছু না কিছু আলোড়ন সৃষ্টি হয়ই। আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায়, তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয়। আমিও তো এটাই চাইছিলাম। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমার সন্তান হয়নি। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে এই নিয়ে কখনো কটু কথা শোনায়নি। আমি সুন্দরী, সেজন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম, অল্পবয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিকে আটকে যেত। সুন্দর আর হ্যান্ডসাম ছেলেদের দেখে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে যেত। এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলে আমার খুব খারাপ লাগত। মাঝে মাঝে মনে হয় আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি শুধু টাকা দেখেছি, কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব লেগেই থাকত। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, যখন আমার কাছে টাকা থাকবে, তখন আমি জীবনের সমস্ত সুখ পাব, আর আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আমার স্বামী সুন্দর নয়, কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না। আর স্বামী যে সুন্দর নয়, এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব। কিন্তু এরকম হলো না। আমি আমার স্বামীকে কখনোই পছন্দ করতে পারিনি। যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম, আমার রুমে এসি লাগানো, খাওয়ার পর আর কোনো কষ্ট নেই, টাকা পয়সা খরচ করার সময় আমাকে চিন্তা করতে হতো না। কিন্তু আমার স্বামীর সঙ্গে থাকতে একদমই পছন্দ হতো না। তার সাথে যতটা সময় থাকতাম, মানসিক সমস্যায় ভুগতাম। সেই সময় আমার না টাকা পয়সা, না বরবাড়ি কোনটাই ভালো লাগতো না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি। আমার স্বামী যদি আমার প্রিয় হতো, তবে আমি তার সাথে ছোট ঘরেও আনন্দের সাথে থাকতে পারতাম। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমার মনের ইচ্ছে আমার মধ্যেই একটা সুপ্ত চাহিদা তৈরি করে। রামকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ। আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু ও আমার দিকে মুখ তুলেও তাকাতো না। আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম। এখন আমার পা অনেকটাই সেরে গেছে, প্লাস্টারও খুলে ফেলেছি। কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করতাম, যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে। আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল, যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি। আর ডাক্তারও বলেছিল, আপনি আপনার পায়ে ভর দিতে পারেন। আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, ডাক্তার কিভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কিনা? তার কি, সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না। কিন্তু এই নাটক ও কতদিন চালিয়ে যেতে পারব? আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই। একদিন রাম রান্নাঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারো সাথে কথা বলছিলেন। আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম। আমি ইচ্ছা করেই ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। ও কাউকে বলছিল, খুব তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়িতে পাঠাবো। আমি এখন একটা চাকরিও পেয়ে গেছি, এখন তোমার বাবা মানা করতে পারবে না। আমি তাকে অনেক টাকা দিয়েছি, তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসব। কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি রামকে খুব ভালোবাসতে শুরু করেছি, ওর থেকে দূরে থাকতে পারবো না। আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসুক, কিন্তু ও তো অন্য মেয়ের প্রেমে পড়েছে। আমি আস্তে আস্তে আমার রুমে এলাম। এই সময় আমার কিছুই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল, মেয়েটা আমার সামনে এলে
ওকে গলা টিপে মেরে ফেলব। রাম আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? আমি আয়নায় নিজেকে দেখলাম, আমি খুব সুন্দরী। এটা কিভাবে সম্ভব যে রামের আমাকে ভালো লাগে না? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ও কিভাবে তাকায়? তারপরে আমার মাথায় আসতে লাগলো, ওই মেয়েটা হয়তো খুব সুন্দর, আমিও হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন, আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে জল পড়তে লাগলো। আমি রামকে ডাকলাম। ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ও ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথাটা শুনে আমার মুখের দিকে প্রথমবার তাকালো, সেটাও ঘৃণার চোখে। ও বলল, এ কথা বলতে আপনার লজ্জা করে না? আমি বললাম, তুমি হলেই এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম। ও এত টাকা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে টাকা দিয়ে ভরে দেব, যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এই অবধি বলেছিলাম, তখন ও আমার গালে কষিয়ে থাপ্পড় মারল এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেব যে আপনার চিন্তা ভাবনা কি। আমি আপনাকে সব সময় বর দিদির মতো ভাবি, আর আপনার আমাকে নিয়ে এসব ভাবতে লজ্জা করে না। আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদি বলায় পেয়েছি। আমি বললাম যে আমি তোমার দিদি না, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই। আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলছিলে, আমি তোমাকে তা করতে দেব না। আর তুমি যদি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো, তবে আমি তোমার সাথে কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি পাগল হয়ে গেছিলাম, আর পাগলের মতো চিৎকার করে ওকে এসব বলছিলাম। এই কথা শুনে ও সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিন ও কি বলবে আমি তো ভেবেই নিয়েছিলাম, কিন্তু ও আমার স্বামীকে বলতে লাগলো, আমি আপনার কাজ করতে পারবো না। আমার স্বামী বলল, কেন পারবে না? তুমি কি বলছো জানো? তোমার সাথে আমার 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে। আমার স্বামী আরও বলতে লাগলো, এই তো কদিন আগে তুমি কান্নাকাটি করছিলে কাজ দেওয়ার জন্য। এই 2 মাসে এমন কি হলো যে তুমি কাজ ছেড়ে দিতে চাও? রাম বলতে লাগলো, আমি আপনাকে কারণ বলতে পারবো না। আমার স্বামী ওকে বলল, ঠিক আছে, তোমাকে যে অগ্রিম দিয়েছিলাম তা ফেরত দাও। আমি তোমাকে এই জন্য 5 লাখ টাকা দেইনি যে তুমি 2 মাস পরে কাজ ছেড়ে চলে যাবে। তুমি খুব ভদ্র ছেলে বলে তোমাকে বাড়িতে রেখেছিলাম। তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে, এটা আমি নিশ্চিত ছিলাম, সেজন্যই তোমাকে রেখেছিলাম। যাই হোক, কালকে শহরের বাইরে যাচ্ছি, 3 দিন পর ফিরব, সেজন্য তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো না। আমি ফিরে এলে চলে যেও, আর আমার টাকাও ফেরত চাই। আমার স্বামী 3 দিনের জন্য কোথাও যাবে, এটা শুনে আমি খুব খুশি হলাম। এই 3 দিন আমি রামকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারবো। কিন্তু কথাটা শুনে রাম খুব টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আমার স্বামীর ব্যাগ গুছিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল, এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে। পুরো 5 লাখ টাকা অগ্রিম দিয়েছি। এর খুব প্রয়োজন ছিল, এর শ্বশুর তার মেয়ের বিয়ে অন্য কারো সাথে দিয়ে দিত, তাই 5 লাখ টাকা দিয়েই সেখানে এর বিয়ে পাকা করে আসে। এখন আমি বুঝতে পারছি কেন এ আমাদের এখানে কাজ করে। আমার স্বামী চলে গেল, আর রামও দোকানে চলে গেল। রাতে যখন রাম বাড়ি ফিরে এলো, তখন আমি সেজেগুজে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওর মনোভাব বদলে গেল। এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি এটা দেখে ওর উপর রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি দরজা খোলো। রাম বলল, তুমি এখান থেকে যেতে পারো, আমি দরজা খুলব না। আমি অনেকক্ষণ ওর দরজা ধাক্কাতে লাগলাম, তারপরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলাম। ওর উপর আমার খুব রাগ হচ্ছিল। রাত 12টার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল এলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে। দেরাজ থেকে স্টোর রুমের চাবিটা বের করে খুব ধীরে ধীরে স্টোর রুমের দরজা খুললাম। সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে রাম ঘুমাচ্ছিল। আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা বন্ধ করে খাটের উপর ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে হালকা অন্ধকার ছিল। আমি ওকে জড়িয়ে ধরতেই যে আওয়াজ শুনলাম তা আমার অন্তর আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে উঠে বসলাম। একটা টর্চের আলো আমার মুখের উপর পড়ল। তার আলোয় আমি দেখতে পেলাম যে লোকটা খাট দখল করে আছে সে আর কেউ না, আমার স্বামী। এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম।
আমার স্বামী বলল, রাম আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যা বলেছিলাম যে আমি অন্য শহরে যাচ্ছি। আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম। আমি কাঁদতে লাগলাম। আমার স্বামীর সামনে আমার পুরো সত্যটা বেরিয়ে গেছে। সে আমাকে ডিভোর্স দিয়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে বলল। আর বলল, আমি অসুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটাতে পারি, কিন্তু চরিত্রহীন মহিলার সাথে না। একজন পুরুষ তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং সে স্ত্রীর কাছ থেকে বিশ্বস্ততা আশা করে। নইলে টাকা দিয়ে তো যে কোনো খারাপ মহিলা বিছানায় শুতে রাজি হয়ে যায়। আমি সবকিছু হারিয়ে ভাবছি, যদি আমি আমার চরিত্র ঠিক রাখতাম, যেমনটা সমীর একজন ছেলে মানুষ হয়েও রেখেছিল। ধন্যবাদ সবাইকে।